আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এই লোকটা এখন তার স্বামী। সেই চিন্তাতেই অনুর ঠোঁটে একরাশ লাজুক এক নিশ্চিন্ত হাসি খেলে যায়। ফ্লাইটের বিজনেস ক্লাস পার্সোনাল কেবিনে ঢুকতেই চারপাশের ঐশ্বর্য আর নতুনত্বে কেঁপে উঠল মেয়েগুলো। তারা কেউ কোনোদিন ফ্লাইটে ওঠেনি। প্রথম অভিজ্ঞতার ধাক্কায় উত্তেজনা আর ভয়ের রেশ মিলেমিশে গেছে শরীর ভাষায়। ঠিক তখনই তিয়াশা এক ঝলক চোখ ফেরালো জায়নের দিকে, আর মুহূর্তেই তার রাগ গলে এক অদ্ভুত ভয়ে রূপ নিল। বুক কাঁপতে কাঁপতে ফিসফিসে বলে উঠল, বর, ভয় লাগছে তো, যদি ভেঙে পড়ে প্লেন। যেন ধীরে ধীরে নিজের বুকের কাছে টেনে নিল তাকে, যেন সমস্ত ভয়ের বিরুদ্ধে এক বিশাল আশ্রয়। পার্সোনাল কেবিনে বসতে বসতে ঠোঁটে এক শান্ত হাসি খেলে গেল। সে নরম কণ্ঠে আশ্বস্ত করল। আমার বোকা বউ, আমি থাকতে তোর ভয় কিসের? সেই আশ্বাসের শব্দে তিয়াশার বুকের ধুকপুকানি যেন সামান্য কমে এলো। এদিকে আরোহীও ভয়ে একদম শক্ত করে আকাশের হাত চেপে ধরেছে। যদিও চোখে মুখে রাগের ছাপ তখনও স্পষ্ট। তাদের আলাদা কেবিনে বসার পর একটু চাপা নীরবতা নেমে এলো। ইউভি আর অনুও নিজেদের কেবিনে বসলো, কিন্তু সেখানে রয়ে গেল এক অন্যরকম হাসি খুশি আমেজ, একরাশ নিশ্চিন্ততা। ফ্ল্যাট টেক অফ ঘোষণার সাথে সাথেই কেবিনের ভেতর যেন উত্তেজনার স্রোত বইতে শুরু করলো। ফ্লাইটের ভারী দেহ যখন কেঁপে উঠতে লাগলো, ঠিক তখনই তিয়াশা আর কোনো কিছু না ভেবে একলাপে সিট বেল্ট খুলে উঠে গেল জায়নের কোলে। জায়নের বুকের পার সমান শক্ত বুকে গিয়ে ঠেসে বসলো। টি শার্ট খামচে ধরে চোখ শক্ত করে বন্ধ করে ফেলো। তার ছোট্ট শরীর পুরোপুরি কাঁপছিল ভয়ে। ওপাশে আরোই একদম প্রাণপণ আকাশের হাত আঁকড়ে ধরেছে, যেন হাত ছাড়লেই সব ভেঙে যাবে। অনুও ভয়ে সারা শরীর কুঁকড়ে গিয়ে ইউভির বুকে নিজেকে গুটিয়ে নিয়েছে। তিন কেবিনের ভেতরে তিন রকম অনুভূতি, কোথাও রাগ, কোথাও ভয়, আবার কোথাও হাসি ভরা শান্তি। তিয়াশা তখনও চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে কাঁপা কণ্ঠে বলল, বর, ভয় করছে তো। যেমন তার বউকে এভাবে ভয়ে কুঁকড়ে থাকতে দেখে শক্ত করে বুকের ভেতর জড়িয়ে নিল, যেন পৃথিবীর সব সুরক্ষা তার বুকে লুকিয়ে আছে। দৃঢ় কণ্ঠে বলল, কিচ্ছু হবে না জান, আমি আছি তো সোনা। কিন্তু তিয়াশার কোলে এসে বসার ভঙ্গিমা, বুকের টি শার্ট খামচে ধরার তীব্রতা, সব মিলিয়ে জায়নের ভেতর নিয়ন্ত্রণ হারানোর যুদ্ধ শুরু হয়ে গেছে। গলার অ্যাডামস অ্যাপেল দ্রুত ওঠানামা করছে। বুকের ভেতর ধকধক শব্দ যেন নিজেকেই তাড়িয়ে নিয়ে যাচ্ছে। বাইরে ফ্লাইটের দেহ আকাশ ছুঁতে উঠছে, আর ভেতরে জায়নের বুক তত ওঠ জোরে কাঁপছে। হঠাৎ জায়ন কেবিনে লাইট বন্ধ করে দিল। সময় তখন 2:30 রাত। আকাশের অন্ধকারে তাদের কেবিনে ডুবে গেল মিলান আলোর গভীরে। পাশে কেবিন থেকে আসা ক্ষীণ আলোয় শুধু স্পষ্ট ছায়া দেখা যায়। তিয়াশা ভয়ে কেঁপে কেঁপে ফিসফিসিয়ে বলল, আমি ভয় পাচ্ছি, তুমি লাইট অফ করলে কেন? জান তখন এক নেশাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তিয়াশার দিকে। চোখের ভেতর মাদকতা জ্বলছে। ধীর স্বরে উত্তর দিল, সব ভয়ে আকাশের বুকে মিশিয়ে দিতে চাই, তাই। তিয়াশার ঠোঁট কেঁপে উঠল। ভেতর ভেতরে বুঝে ফেল জায়নের চোখে কি ঝড় বয়ে যাচ্ছে। ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, মানে? জায়নের চোখ ততক্ষণে গভীর হয়ে উঠেছে, কণ্ঠস্বর নরম অথচ ভারী। কোনো আওয়াজ করবি না। এই বলে সে ঝুঁকে পড়ল, ঠোঁট বসিয়ে দিল তিয়াশার ঠোঁটে। এক ঝটকায় তীব্র চুম্বনে জোয়ার ভাসিয়ে দিল দুজনকে। জায়নের হাত চলে গেল তিয়াশার বুকে, জামার উপর। হাতের ঝড় উঠিয়ে দিল বুকের উপর। পাগলের মতো চুম্বনে ডুবে গেল সে। তিয়াশা হতবাক হয়ে নিঃশ্বাস নিতে পারছিল না। কণ্ঠ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। কোনোভাবে ঠোঁট সরিয়ে নিয়ে নিঃশ্বাস নিতে নিতে তিয়াশার কানের কাছে ফিসফিসিয়ে বলল, বর প্লিজ, আমি পারবো না এখানে। কিন্তু তিয়াশার এই দীর্ঘ নিঃশ্বাস ফেলে কথা বলা যেন জায়নের বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল। তার দৃষ্টি মুহূর্তে গাঢ় হয়ে উঠল। ঠোঁট হঠাৎ ঘুরে গিয়ে নামল তিয়াশার গলায়। প্রতিটি স্পর্শে নরম ত্বক কেঁপে উঠতে লাগলো। গলার গহীনে জমে উঠতে লাগলো ভেজা উত্তাপ। হাসকি স্বরে জায়ন ফিসফিস করে বলল, আমি কি শুধু শুধু বিজনেস ক্লাসের কেবিন বুক করেছি? আমি জানি আমি নিয়ন্ত্রণ হারাবো। শুধু কোনো আওয়াজ করবি না। আর তুই প্রমিস করেছিলি 7 দিন আমার কথা শুনবি।
তিয়াশার চোখ বড় হয়ে উঠল, দৃষ্টিতে ভয় আর অদ্ভুত এক অচেনা উত্তেজনা একসাথে জমে গেল। তার বুকের ভেতর যেন দম বন্ধ হয়ে আসছিল। ঠিক তখন জায়ন ক্যাবিনেটের মধ্যে তাদের পাশে রাখা একটা নরম ব্ল্যাঙ্কেট টেনে নিল, দুজনকে আড়াল করে আঁকড়ে ধরে কাছে টেনে নিল। তিয়াশার নিঃশ্বাস গাঢ় হয়ে আসছিল, অথচ শরীরের প্রতিটা রগে অদ্ভুত শিহরণ। জায়নের হাত ধীরে ধীরে তিয়াশার ফ্রকের অভ্যন্তরীণ থেকে বুলিয়ে কোমরের কাছে উঠিয়ে দিল। তারপর আবার হাত নামতে নামতে ছুঁয়ে ফেলল তার উন্মুক্ত ওড়ো, যেখানে চলছে হাতের ঝড়। প্রতিটি স্পর্শে তিয়াশা শিউরে উঠছিল, শরীর কাঁপছিল অনিয়ন্ত্রিতভাবে। চোখ মুখ শক্ত করে বন্ধ করে জায়নের চুল আঁকড়ে ধরল সে, যেন নিজের ভয় আর অজানা সুখ একই সাথে সামলাতে চাইছে। জায়নের ঠোঁট একের পর এক স্পর্শ ছড়াতে লাগলো তার বুকের ওপর। নিঃশ্বাসে নেশা মিশে যাচ্ছিল। গাউনের পেছনে চেন টেনে নামি ঘাড়ের কাছ থেকে গাউন সরিয়ে এক ঝটকায় মুখ ডুবিয়ে দিল সেখানে। কয়েক মুহূর্ত বুকের উপর ঠোঁটে ঝড় চালাতে চালাতে হঠাৎ নেশা ভরা চোখ তুলে তাকালো সে, কণ্ঠ কেঁপে উঠল। বেব, এখন যদি আমি ছুঁতে না পারি তোকে গভীরভাবে, তাহলে আমি শেষ হয়ে যাব। কথার সাথে সাথে তাড়াহুড়ো করে নিজের প্যান্টের বেল্ট হাত দিল জায়ন। তার চোখে তখন অদ্ভুত এক ক্ষুধা, নিঃশ্বাস ভারী আর দেহ কাঁপছে অস্থিরতায়। তিয়াশা বড় বড় চোখ করে তাকিয়ে উঠল, বুকের ভেতর দম যেন আটকে গেল, ঠোঁট কাঁপছিল অবিরাম। আতঙ্ক আর চমকে ওঠা গলে সে কাঁপা স্বরে বলে উঠল, কি করছো তুমি? পাগল হয়ে গেছো এখানে? কিন্তু জায়ন তখন আর থামার মতো অবস্থায় নেই। তার হাত তাড়াতাড়ি করে বেল্ট খুলে ফেলেছে, মুখ থেকে গরম নিঃশ্বাস ছুটছে, আর চোখে জমে আছে অসহায় আকাঙ্ক্ষা। তীব্র গলায় হাহাকার মিশিয়ে সে বলল, বললাম না এখন না পেরে পাগল হয়ে যাব। প্লিজ জান, ডোন্ট মেক সাউন্ড, নইলে আমি আরো পাগল হয়ে যাব। তিয়াশা কাপা হাতে জায়নের হাত শক্ত করে চেপে ধরল। বুকের ভেতর ভয় আর এক ধরনের অচেনা অনুভূতি তাকে ছটফট করাচ্ছে। তবুও সাহস জোগাড় করে ঠোঁট শক্ত করে সে বলে উঠল, এখন না, ব্যাস না। আমি কিন্তু ভাইয়াদের কেবিন ছেড়ে পালিয়ে যাব। জায়নের বুক ওঠানামা করছে দ্রুতর। বাড়ি নিঃশ্বাস ফেলে কাপা গলায় সে ফিসফিস করল, ওদের ডিস্টার্ব কেন করবি? তুই আমাকে, তোকে ছুতে দে ব্যাস। তুই জান প্লিজ বোঝার চেষ্টা কর, আমি আউট অফ কন্ট্রোল। আই এম সো। কিন্তু তিয়াশা তখন একেবারে অটল, তার চোখে দৃঢ়তা, ঠোঁটে স্পষ্ট অস্বীকৃতি। কাপা কণ্ঠে সে জেদ করে বলে উঠল, না, এতদিন সহ্য করেছো, আরেকটু করো। যেন পাগল প্রায় অবস্থায় পৌঁছে যাচ্ছে। গলা শুকিয়ে গেছে, কথা ঠিকমতো বেরোচ্ছে না, বুকের ভেতর জ্বলছে আগুন। নিঃশ্বাস কাঁপতে কাঁপতে শুধু অনুনয় করে উঠল। জান প্লিজ। না। এই জেদের উত্তরে জায়নের দাঁত কিরমির করে উঠল, চোখে জমল রাগ আর অস্থিরতা। গলা স্বর ভারী করে সে প্রায় গর্জে উঠল, এটা যদি ফ্লাইট না হতো না, তো যে কি করতাম। অনেক জ্বালাচ্ছিস জান, প্লিজ, মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আই নিড ইট। তিয়াশা এবার তার দিকে গভীরভাবে তাকালো। দৃষ্টিতে ভয় আছে, কিন্তু ঠোঁটের কোণে সামান্য দুষ্টামি মিশে আছে। নিঃশ্বাস সামলে মজা ছলে সে বলল, আমি ভয় পাচ্ছি, প্লাস আমার ঘুমও পাচ্ছে। এবার তুমি বলো, তোমার বুকে ঘুমোতে দেবে নাকি নিজের সিটে গিয়ে ঘুমাবো? জায়নের বুক থেকে বেরোচ্ছে দীর্ঘশ্বাস, কিন্তু ঠোঁট আর খুলল না। রাগ, অভিমান আর ভালোবাসার এক অদ্ভুত মিশ্রণ তাকে নীরব করে দিল। শুধু তিয়াশাকে জোরে নিজের বুকে টেনে নিল, বুকের গভীরে আটকে রাখল। তার নীরব আলিঙ্গনই বোঝালো, হ্যাঁ, এই বুকই তার আশ্রয়। তিয়াশা বুঝে নিল ইঙ্গিতটা। ক্লান্ত শরীর আর চোখের ঘুম টান তাকে হার মানালো। সে মাথা নামিয়ে রাখল জায়নের বুকে, আর কিছুক্ষণের মধ্যে শান্ত ঘুমের রাজ্যে ঢলে পড়ল। ঠোঁটে মিষ্টি হাসি, শ্বাস প্রশ্বাসে প্রশান্তি। কিন্তু জায়নের কাছে এই মুহূর্তটা ছিল শান্তি ছাড়া কিছুই নয়। বুকের ভেতর যে আগুন জ্বলছিল তারও বেড়ে গেল। তিয়াশার শান্ত ঘুমের পাশে সে এক সেকেন্ডও স্বস্তি পেল না। চোখ তুলে এয়ার উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। বুকের গভীরতা থেকে বিড়বিড় করে উঠল, এরকম করে কোলেই বা কেন উঠলি? আমার বাতি বা কেন জ্বালালি? নিজে গেলি ঘুমের দেশে, দেখে আমাকে অস্থির বেশে। রোমান্স আমায় দেখে বলে তুই মস্ত বড় একটা, তাই তোর ধারের কাছেও আসি না আজকাল। তার ঠোঁটে ক্ষুধা, চোখে আকাঙ্ক্ষা, বুকের ভেতর তোলপাড়, কিন্তু তার বুকে শুয়ে থাকা তার পৃথিবীর নির্দোষ ঘুমে ঢলে পড়েছে। এই দ্বন্দ্বই যেন সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ালো জায়নের জন্য। সোনা ভাইয়ারা কি ফ্লাইটের মধ্যে মারামারি করছে?
আকাশের হঠাৎ করা প্রশ্নে আরোহী যেন মুহূর্তে চমকে উঠল। ভুরু কুচকে চোখ বড় বড় করে তাকালো স্বামীর দিকে। এখনও রাগটা পুরোপুরি কাটেনি তার। আরোহী ভয় পেয়েছিল টেক অফের সময়। বুকের মধ্যে তখন দম আটকে আসছিল, হাত ঘেমে যাচ্ছিল, ঠোঁট শুকিয়ে যাচ্ছিল। কিন্তু এখন যখন প্লেনটা আকাশে ভেসে আছে অনেকটা সময় ধরে, ধীরে ধীরে সে স্বাভাবিক হয়েছে। নিজের সিটে হেলান দিয়ে স্ক্রিনে মুভি দেখাই মন দিচ্ছিল। তবুও আকাশের হঠাৎ বেফাস প্রশ্নে তার ভেতরে রাগটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল। চোখ পাকিয়ে দাঁত কিরমির করে আরোহী বলে ফেল, ওরা কেন ফ্লাইটের মধ্যে মারামারি করবে? কথাটা বলার ভঙ্গিতে যেন রাগের সাথে এক ধরনের অসহায় বিরক্তি মিশে আছে। আকাশ এমন চাহনি দেখে খানিকটা ঘাবড়ে গেল। মুহূর্তে চোখ নামিয়ে আবার উপরে তুলল। একদম ধরা পড়া ছেলের মতো অপ্রস্তুত হাসি দিয়ে বলল, এয়ারপোর্টের ওই ঘটনার জন্য ঝামেলাও করতে পারে। একটু আগে ওদের কেবিন থেকে কেমন শব্দ আসছিল, হাতড়াহাতড়ি। আকাশের কথা শুনে আরোহী যেন সত্যি সত্যি আকাশ থেকে পড়ল। কি পাগলের পালে পড়েছে সে। মুহূর্তের মধ্যেই মুখ গম্ভীর করে গজগজ করে উঠল, অপদার্থ, ওদিকে নজর না দিয়ে নিজের বউকে নজর দাও। নজর শুধু চারিদিকে সবসময়। কথার ভেতরে যেন অভিমান, ভালোবাসার দাবি আর সেই চিরচেনা বউকুনি একসাথে গলে মিশে গেল। আকাশ চুপচাপ বসে রইল, মুখে সেই মিষ্টি নির্দোষ হাসি, যেন ছোট্ট বাচ্চা কোনো দুষ্টামি করে বকুনি খেয়েছে। আরোহী যতই রাগ দেখাক, ভেতরে ভেতরে আকাশ জানে এই রাগই তার সবচেয়ে বড় আদর, এই অভিমানই তার সবচেয়ে মধুর টান। পাখি, এখন আর ভয় লাগছে না তো? আর এখনো 4-5 ঘন্টা লাগবে ল্যান্ড হতে। ইউভি ধীর অথচ নরম অথচ গভীর গলায় ফিসফিস করে অনন্যার কানে কাছে বলল। শব্দগুলো যেন উষ্ণ শ্বাসের মতো ছুঁয়ে গেল অনন্যার গলা। মুহূর্তেই তার শরীর শিহরণ খেলে গেল। অনন্যা একটু চমকে তাকলো তার দিকে, তারপর চোখ নামিয়ে লাজুক এক হাসি ফুটিয়ে দিল। সেই হাসিতে কেমন যেন এক প্রশান্তি, এক নিরাপত্তার আভাস লুকিয়েছিল। ধীরে ধীরে সে ফিসফিস করে উত্তর দিল, একটু আগে ভয় লাগছিল, এখন ঠিক আছে। আপনি বাসায় আছেন তো? হয়তো তাই। কথাটা বলেই অনন্যার গাল লালচে হয়ে উঠল, যেন স্বীকার করো না করেই জানিয়ে দিল ইউভির উপস্থিতি তার সাহস, তার ভরসা। ইউভি ঠোঁটে বাঁকা এক হাসি খেলালো, চোখে জ্বলল দুষ্টামি আর অকৃত্রিম ভালোবাসার মিশেল। সে আলতো করে অনন্যার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম অথচ দৃঢ় গলায় বলল, আজ থেকে আমি তোর বর, আর এই মানুষটা সবসময় তোকে আগলে রাখবে। এই বাক্য যেন অনন্যার বুকের ভেতর বাজির মতো ফুটল। চোখ দুটো ঝলমল করে উঠল খুশিতে। হৃদয়ের ভেতর যেন ঢেউ খেলল আনন্দে। এতদিনে ছোট ছোট স্বপ্নগুলো যেন মুহূর্তে বাস্তব হয়ে উঠল। হঠাৎ ইউভির হাতের স্পর্শ বদলে গেল। মোলায়েম হাত বুলানো থেকে একরকম টেনে নেওয়া চুল আঁকড়ে ধরল সে। আর তার চোখের ভেতর ফুটে উঠল একরাশ নেশালো দৃষ্টি। ঠোঁটের কোণে খেলে গেল বুনো এক হাসি, যা দেখে অনন্যার বুকের ভেতর ধক করে উঠল। চমকে গিয়ে কাপা গলায় বলল সে, কি করছেন? ইভির ঠোঁটে তখনও সেই বাঁকা উস্কানিময় হাসি। চোখে জ্বলল এক অদ্ভুত আকাঙ্ক্ষা, যেন হাজারো শব্দের থেকেও বেশি কিছু বলছে। ধীর গলায় সে উত্তর দিল, হঠাৎ আকাশের বুকে সমুদ্রে ডুবতে মন চাইছে। অনন্যা কথাটা পুরোপুরি বুঝতে পারল না। চোখ বড় বড় করে দিশেহারা দৃষ্টিতে তাকিয়ে রইল তার বরের দিকে। বুকের ভেতর কেমন হু হু করে উঠল, শরীর কাঁপতে লাগলো অজানা উত্তেজনায়। কাপা গলায় জিজ্ঞেস করলো, মানে? কিন্তু আর কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ দিল না ইউভি। আচমকাই মুখ এগিয়ে গিয়ে নিজের ঠোঁট বসিয়ে দিল অনন্যার ঠোঁটে। অনন্যা মুহূর্তের জন্য চমকে উঠল, চোখ বিস্ফোরিত হয়ে গেল। হাতের আঙ্গুলগুলো অনিচ্ছায় সিট আঁকড়ে ধরল। কিন্তু সেই চমক ধীরে ধীরে বদলে গেল অচেনা এক উষ্ণতায়, অচেনা এক কামনার ঝড়ে। প্রথমে দ্বিধাগ্রস্ত হলো এক নিঃশ্বাস, পরে তার হাত নিজে থেকে জড়িয়ে গেল ইউভির গলায়। সেই স্মৃতি পেয়ে ইউভি ভেতরে যেন আগুন জ্বলে উঠল, চুম্বন হয়ে উঠল আরও উগ্র, আরও গভীর। ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে নেওয়ার কোনো তাড়া নেই, বরং প্রতিটি মুহূর্তে বাড়তে লাগলো টান। শ্বাস প্রশ্বাস মিশে গেল, চারপাশ যেন গলে গেল অদৃশ্যতায়। ইউভি আরও কাছে টেনে নিল তাকে, চুল আঁকড়ে ধরল শক্ত করে, যেন জানিয়ে দিয়েছে, আজ থেকে তুই শুধু আমার, কেবল আমার। আর অনন্যা, সে আগে ভয় পেয়েছিল, লাজুক ছিল,
সে এখন সেই আগুনের ভেতর ডুব দিল ধীরে ধীরে স্বেচ্ছায়। ফ্লাইটের জানালা দিয়ে বাইরের আকাশের অন্ধকার আর তারাদের মেলা, কিন্তু এই দুই হৃদয়ের ভিতরে তখন ঝড় বইছিল, একটা মাদকতাময় উগ্র ঝড়। মালদ্বীপের আকাশে সকালের সোনালি আলো যখন ছড়িয়ে পড়তে শুরু করেছে, তখনই ফ্লাইটটা আস্তে আস্তে নেমে এলো। সকালের মিষ্টি রোদের প্রথম ঝলক যেন বিমানের কাছের জানালা ভেদ করে প্রত্যেকের মুখে ছুঁয়ে গেল। তিয়াশা প্রথমেই অনুভব করল ক্লান্তির পরও এই আলোতে আছে এক অদ্ভুত প্রশান্তি, যেন একটা নতুন জীবনের সূচনা। জানালা দিয়ে তাকিয়েই সবার চোখ বড় হয়ে গেল। চারপাশে বিস্তৃত সমুদ্র, তার বুক চিরে ছোট ছোট সবুজ দ্বীপ যেন ছড়ানো নীল রত্নের মতো বসানো। ভেতর থেকে যতটা সুন্দর লাগছিল, বিমানবন্দর থেকে বের হতেই সেই দৃশ্য যেন আরও হাজার গুণ বাস্তব হয়ে সামনে ধরে দিল। নীলাভ সমুদ্রের ঢেউ চিকচিক করছে সকালের রোদে, যেন অসীম আয়নার ওপর সোনালি রঙের তুলির আঁচড় পড়েছে। নারকেল গাছের সারি বাতাসে দুলে উঠছে ছন্দে মিলিয়ে, আর সেই হাওয়ায় ভেসে আসছে সমুদ্রের লবণাক্ত গন্ধ। গন্ধটা কেমন যেন কানে কানে ফিসফিস করে বলছে, স্বপ্নের জগতে এসেছ, সব ক্লান্তি ভুলো। কিন্তু এই সৌন্দর্যের মাঝেই একেবারে ভিন্ন আবহ ছড়িয়ে আছে জায়ন আর তিয়াশার মধ্যে। তিয়াশা ঘুম থেকে ওঠার পর থেকে ফ্লাইটের একটিও কথা বলেনি জায়ন। তার মুখ গম্ভীর, দৃষ্টি শক্ত, যেন বুকের ভেতর কিছু একটার ভার জমে আছে। তিয়াশা এতটুকুতেই বুঝে ফেল মানুষটার ভেতরে রাগের কোনো ঝড় বইছে, তবু জায়নের যত্নে এতটুকুও ঘাটতি নেই। প্লেন নামার সময় শক্ত করে তার হাত ধরে রাখা, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হওয়ার সময় পাশে দাঁড়ানো, নামার সময় ভিড়ের মধ্যে তাকে আগলে রাখা, সবই করেছে অভ্যাসের মতো নিখুঁত যত্নে। কিন্তু একটা কথাও বের হচ্ছে না ঠোঁট থেকে। এই নীরবতা তিয়াশার বুককে আরও ভারী করে তুলল। অন্যদিকে ইউভি আর অনু বেরিয়েই যেন হাসিতে ভরে দিল চারপাশ। দুজনে চোখে মুখে ক্লান্তি নেই বললেই চলে, যেন ভোরের আলোতে তাদের উচ্ছ্বাস নতুন করে জন্ম নিল। দুজন একে অপরের হাত ধরে লাগেজ ঠেলছে, মাঝে মধ্যে হেসে তাকাচ্ছে চারপাশে, আর ফিসফিস করে আনন্দ ভাগ করে নিচ্ছে। আকাশ আরোহীও পিছিয়ে নেই, তবে তাদের আবহ একেবারেই আলাদা। আকাশের মুখে একটু লাজুক হাসি, ক্লান্ত ভ্রমণের পরও চোখে ঝলক। আরোহীর চোখে সেই রাগ অভিমান যা ঢাকার এয়ারপোর্ট থেকে ওঠার সময় শুরু হয়েছিল এখনও টিকে আছে, তবু তার ভেতরে যেন এক চুমুক আনন্দ লুকিয়ে আছে, যা চাইলে সে লুকিয়ে রাখতে পারে না। সবাই মিলে যখন এয়ারপোর্টের বাইরে এসে দাঁড়ালো, তখন মুহূর্তটা যেন সম্পূর্ণ ভিন্ন রঙে রাঙিয়ে উঠল। চারপাশে রোদ, বাতাস, সমুদ্রের নীলাভ আভা, আর তাদের চোখে মুখে আলাদা আলাদা অনুভূতি। কারো মনে অভিমান, কারো মনে উচ্ছ্বাস, কারো মনে গোপন চিন্তা, সব মিলিয়ে মুহূর্তটা যেন একসঙ্গে হাসি, অভিমান আর ভালোবাসার অদ্ভুত মিশ্রণে ভরে উঠল। দুটো গাড়ি বুক করা হয়েছে রিসোর্টের বোটের কাছে যাওয়ার জন্য। এয়ারপোর্টের ভিড়, ব্যস্ততা আর কোলাহল পেরিয়ে যখন বাইরে এসে দাঁড়ালো, তখন হালকা রোদে চকচক করছে চারপাশ। নীল আকাশে ভেসে আছে সাদা তুলোর মতো মেঘ, তার নিচে ঝলমল করছে সমুদ্রের নীল জলরাশি। সবে মিলে একরকম দম ফেলার সুযোগ না পেয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। যেমন চুপচাপ মুখ গম্ভীর করে তিয়াশার হাত শক্ত করে ধরে গাড়িতে উঠিয়ে দিল। তার স্পর্শে একরকম অদ্ভুত নিশ্চয়তা থাকলো, সেই গম্ভীরতা তিয়াশার বুকের ভেতর একটা অস্বস্তি ছড়িয়ে দিল। চোখে চোখ একবারও মিলল না, অথচ হাত ছাড়ল না এক মুহূর্তের জন্য। ইউবি যেন সবসময়ের মতো প্রাণখোলা হাসি নিয়ে অনুর হাত ধরে হালকা টান দিল। অনু লাজুকভাবে হেসে উঠল, চোখে মুখে শিশুসুলভ উচ্ছ্বাস লুকালো না। ইউবির চোখের আনন্দ তখন শুধু তার বইয়ের হাসি ঘিরেই সীমাবদ্ধ, যেন অনুর প্রতিটা চাওয়াই তার সবচেয়ে বড় পাওয়া। আরোহী সবার আগে নিচ থেকে গাড়িতে উঠে পড়ল। পিছনের আকাশ বসতেই মুখ ভার করে থাকা আরোহীর দিকে কাতর চোখে তাকিয়ে আকাশ যেন হাত জোড় করে ফেলল। শোনা, তুমি আর কতক্ষণ রাগ করে থাকবে? আমি আমার বার গোষ্ঠীর কসম খেলাম
ফ্লাইটে বসে তবু এরকম করছো? আকাশের ভরসাহীন গলায় এমন অসহায়তা ফুটে উঠল যে চারপাশে সবাই হেসে ফেলতে গিয়েও চাপা দিল। আরোহীর রাগ আসলে অনেক আগে কেটে গেছে, তবু ওর ভালো লাগে যখন আকাশ এভাবে প্যাম্পার করে। নিজের সব অহংকার ভেঙে মাথা নিচু করে কাছে আসে। মনে মনে হাসি চেপে রেখে সে এবার আর বাড়াবাড়ি না করে একটু নরম হয়ে গেল। নিজের দুহাতের মধ্যে আকাশের হাতটা নিয়ে কাঁধে হেলান দিতেই আকাশের চোখে মুখে ফুটে উঠল স্বস্তির আলো, যেন জলপরি বউটা আবার তার ফিরে এসেছে। গাড়ির ভেতরে তখন হাসি আর ছোট ছোট মজার খুনসুটি মিশে এক আনন্দময় পরিবেশ তৈরি করলো। কেউ জানালার বাইরে তাকাচ্ছে, কেউ হাত ধরে আছে, কেউ আবার লুকিয়ে লুকিয়ে হাসছে। এই রঙিন মুহূর্তগুলো যেন ভ্রমণের ক্লান্তি এক নিমিষে মুছিয়ে দিল। কিছুক্ষণ পরে গাড়ি এসে থামল রিসোর্টের নির্ধারিত জায়গায়। সেখান থেকে বোটে চড়ার আয়োজন। সবাই নামতেই সমুদ্রের হাওয়ায় ভেসে এলো লবণাক্ত তাজা গন্ধ। চারপাশের দৃশ্য যেন অবিশ্বাস্য সুন্দর। নীল সবুজের ঢেউয়ের বুক চিরে দাঁড়িয়ে আছে সারি সারি কাঠের জেটি। দূরে দেখা যাচ্ছে স্বপ্নের মতো সাজানো ভিলাগুলো। বোটে ওঠার সঙ্গে সঙ্গে যেন পৃথিবীর আরেক কোণে চলে গেল সবাই। নীলাপ পানির উপর দিয়ে বোট ছুটতে শুরু করতেই চারিদিকে ছিটকে পড়ল রোদের সোনালি ঝিলিক। অনু হঠাৎই ছোট্ট বাচ্চার মতো চিৎকার করে উঠল। দেখো দেখো, কালারিং মাছ। চোখের সামনে পানির ভেতর থেকে রঙিন মাছ লাফিয়ে উঠছে। অনু সেই উচ্ছ্বাস দেখে ইউভি মুচকি হেসে তার হাত আরও শক্ত করে চেপে ধরল, যেন সে বলতে চাইছে। এই আনন্দটাই আমার জীবনের সবচেয়ে বড় সুখ। বোটের সামনের দিকে দাঁড়িয়ে আকাশ একাগ্র দৃষ্টিতে আরোহীকে দেখাচ্ছিল দূরের ভিলাগুলো। কাঠের পিলারের উপর দাঁড়ানো স্বচ্ছ কাঁচ ঘেরা ঘরগুলো যেন পানির বুকেই ভাসছে। প্রতিটি ঘরের বারান্দা থেকে নিচে তাকালে দেখা যাবে স্বচ্ছ জলের রঙিন মাছেদের খেলা। আরোহী চোখে সেই দৃশ্যের মায়া ফুটে উঠল, আর আকাশ তার দিকে তাকিয়ে অনুভব করল এই সৌন্দর্যের মাঝেও তার সবচেয়ে বড় সৌন্দর্যটা বসে আছে তারই পাশে। তিয়াশা এই দৃশ্য দেখে বিস্ময়ে হাত মুখ ঢেকে বলল। এই জায়গাটা তো স্বপ্নের মতো। তার চোখে মুখে যে মুগ্ধতা ছড়িয়েছিল তাতে বোঝা যাচ্ছিল এই সৌন্দর্যের কাছে সে হার মানছে। কিন্তু জায়নের কঠিন মুখভঙ্গি বদলালো না। তার নীরবতায় তিয়াশার বুকের ভেতর আবারও অস্বস্তির হাওয়া বইয়ে গেল। মুখে অসহায় ভাব ফুটে উঠল, যেন হাজারো আনন্দের মাঝে সে একা। অবশেষে বোট এসে থামল এক লম্বা কাঠের জেটির পাশে। সেখানে দাঁড়িয়ে থাকা স্টাফরা হাসি মুখে হাতে তুলে দিল নারকেলের ঠান্ডা পানি। সবাই পানির স্বাদ নিতে নিতে অবাক হয়ে তাকিয়ে রইল চারপাশের অপূর্ব সাজসজ্জার দিকে। সাদা বালু সৈকত, সারি সারি নারকেল গাছ আর কাজ ঘেরা ভিলা মিলে পুরো পরিবেশটা যেন একদম রূপকথার রাজ্য। হাসি, আনন্দ, খুনসুটি, ছোটোখাটো রাগ আর মনের গোপন টানাপোড়েন যেন সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল রঙিন আর স্মরণীয়। হোটেলের কাছে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই যেন একেবারে অন্য জগতে পা রাখল সবাই। ভেতরের মেয়েটা পুরোপুরি কাছের স্বচ্ছ মোড়া। নিচেই তরঙ্গ তোলা সমুদ্রের নীলাভ জল। সেই জলের বুক চিরে ছুটে বেড়াচ্ছে অসংখ্য রঙিন মাছ, যেন হাত বাড়ালেই ধরা যাবে। এক মুহূর্তের জন্য কারোর কথা বের হলো না মুখ দিয়ে, শুধু অবাক দৃষ্টিতে চারপাশে তাকিয়ে রইল তারা। তিয়াশা হাঁ করে দাঁড়িয়ে রইল, চোখে জমল জল ভরা বিস্ময়। জীবনে এত সুন্দর দৃশ্য সে আগে দেখেনি। তার চোখের পাতা কেঁপে উঠল বারবার, ঠোঁট থরথর করছিল, যেন সৌন্দর্য সামলানোই তার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। আরোহী ঠোঁট কামড়ে আকাশের দিকে তাকিয়ে মৃদু কাপা গলায় ফিসফিস করে উঠল। আমরা সত্যি এখানে থাকবো? আকাশের চোখে তখন গর্বের ঝিলিক, যেন সে পুরো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাটা বউকে নিয়ে এনে উপহার দিতে পেরেছে। সে মুচকি হেসে কানে কানে বলল, হ্যাঁ শোনা এখানে। এই মুহূর্তে আকাশ আরোহীর চোখে মুখে যে খুশির দীপ্তি ছড়িয়ে উঠল, সেটা যেন চারপাশকেও আলোকিত করে দিল। তারপর সবাই আলাদা আলাদা ভিলায় উঠে গেল। জয়ন্তিয়াশা একদিকে, আরোহী আকাশ আরেক দিকে, ইউভি অনু অন্য ভিলায়। ভেতরে ঢুকেই প্রত্যেকেরই একটাই অনুভূতি হলো,
এটা যেন কোনো হানিমুন স্পট নয়, বরং রূপকথার এক অদ্ভুত রাজ্য। হোটেলের স্টাফরা এক একে সব ব্যাগ রুমে পৌঁছে দিতেই ভিলার ভিতরে নেমে এলো এক শান্ত পরিবেশ। ভেতরে ঢুকে যে যার মতো দরজা টেনে দিল। বাইরে থেকে সমুদ্রের ঢেউয়ের শব্দ ভেসে আসছিল, আর কাজ ঘেরা ভিলার ভেতর যেন হালকা গুঞ্জনের মতো শোনা যাচ্ছিল সবার নিঃশ্বাস। যেমন নিজের রুমে ঢুকে তিয়াশার হাত ছেড়ে দিল। ফ্লাইট থেকে শুরু করে ভ্রমণের প্রতিটা মুহূর্তে যে হাত ধরে রেখেছিল, সেটাই এক মুহূর্তে ছেড়ে দেওয়া তিয়াশার বুকের ভেতর অকারণ এক ফাঁকা ভাব তৈরি করে দিল। যেমন লাগেজ থেকে জামা কাপড় বের করে কাবাটে গুছিয়ে রাখলো, তারপর একটা সাদা টাওয়াল নিয়ে তিয়াশার দিকে বাড়িয়ে দিল। তার সেই ইঙ্গিত ছিল স্পষ্ট, সে যেন ফ্রেশ হয়ে নেয়। কিন্তু তিয়াশা টাওয়াল নিতে পারল না। বুকের ভেতর রাগ জমে উঠছিল। কেন এমন করছে? যেমন কেন এত এড়িয়ে যাচ্ছে? একটা শব্দ পর্যন্ত মুখে আনছে না কেন? তিয়াশা নিজের ভেতর সেই রাগ আর হানিমুনের ঝড় নিয়ে এগিয়ে গেল জায়নের দিকে। তার হাত টেনে নিজের দিকে ফিরে গম্ভীর গলায় বলে উঠল। কি হয়েছে তোমার? এরকম করছো কেন? কথা বলছো না কেন? জায়ন কোনো উত্তর দিল না, তার চোখে চোখ রাখল না একবারও। হাতটা ছাড়ি নিয়ে সোজা কাচের স্লাইডিং দরজা ঠেলে ভিলার ব্যাক ইয়ার্ডে চলে গেল। সেখানে সামনে অসীম সমুদ্রের ঢেউ, কিন্তু সেই সৌন্দর্য তিয়াশার চোখে তখন অর্থহীন মনে হচ্ছিল। তিয়াশার বুক কেঁপে উঠল, ঠোঁট বেয়ে বেরিয়ে এলো অভিমান মেশানো একটি কথা। ঠিক আছে, বলতে হবে না কথা। গজগজ করতে করতে সে অবশেষে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওরের ঠান্ডা জলে দাঁড়িয়ে কিছুটা সময় শান্তি পেল। বেরোনোর সময় বিপদ হয়ে গেল, কোনো জামা কাপড় আনেনি, তাই বাধ্য হয়ে শুধু একটা টাওয়াল জড়িয়ে বেরিয়ে এলো। ভিজে চুল, কাপা শরীর, উন্মুক্ত কাঁধ, তার সেই অবৈ দেখে নিজেকে লজ্জা লাগছিল। কিন্তু বাইরে সে যা দেখল তাতে রাগ আরও মাথা ছুঁই। কাছের দরজা দিয়ে স্পষ্ট দেখা গেল যেন সিগারেট টানছে। তিয়াশার চোখ বিস্ফোরিত হলো, মনে মনে যেন ভেঙে পড়ল। উনি সিগারেট খায়? সে জানেই না আসলে জায়ন চেন স্মোকার নয়, তবে দিনে 3 থেকে 4 বার এই অভ্যাসটা আছে। রাগে ক্ষোভে অভিমানে ভর করে তিয়াশা দরজা ঠেলে বেরিয়ে এলো। চোখ লাল, গলায় কান্না ফোঁটা জমে থাকা কণ্ঠে ফুপাতে ফুপাতে গর্জে উঠল। তুমি সিগারেট খাও? কথাটা কানে আসতেই জ্যাম তড়িঘড়ি করে সিগারেটটা ডাস্টবিনে ফেলে দিল। ধোঁয়াটা বাতাসে ছড়িয়ে দিল, কিন্তু যখন পেছনে তাকালো বুকটা যেন হঠাৎই ধাক্কা খেল। এই অবস্থায় তিয়াশাকে দেখে গলার ভেতর শুকিয়ে গেল, বুক ওঠানামা করতে লাগলো অস্থিরভাবে। শিরা জেগে উঠেছে, নিজের উপর নিজের রাগ হচ্ছিল। কেন আমি এই মেয়ের সামনে গেলে কন্ট্রোল হারিয়ে ফেলি? কেন? সে দাঁতে দাঁত পিষে চোখ বন্ধ করলো, হাত শক্ত করে মুঠি বানালো। আর কোনো কিছু না বলে ভেতরে ঢুকে গেল। তিয়াশার পাশ কাটিয়ে সোজা চলে যাচ্ছিল, কিন্তু তিয়াশা তার হাত টেনে রুদ্র দৃষ্টিতে তাকালো। আমি কিছু বলছি তো, জবাব দিতে পারছো না? সমস্যা কি তোমার? যেন এবারও চুপ করে রইল, মুখ ঘুরিয়ে নিল। কিন্তু তিয়াশা সহজে ছেড়ে দেওয়ার মেয়ে নয়, তার জেদ, তার অধিকার যেন স্পষ্ট গলায় ভেসে উঠল। আমার জবাব চাই, তুমি জবাব দিয়ে যাও। চোখে লাল রক্তিম আভা ছড়িয়ে উঠল। সে তিয়াশার দিকে ঝুঁকে কপালে কপাল ঠেকালো। তিয়াশার 2 বাহু শক্ত করে ধরে কাপা কণ্ঠে চিৎকার করে বলে উঠল। হ্যাঁ খাই, খাওয়া ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে, কিন্তু এখন আমার মাথা ঠিক নেই তাই খাচ্ছি। শান্তি চাই তাই খাচ্ছি। তোর কি মনে হয় আমি রোবট? আমি মানুষ না? আজ 1 মাস ধরে দিনে 3-4 বার করে শাওয়ার নিচ্ছি, বুঝিস না কেন নিচ্ছি? আমার কি কোনো চাওয়া পাওয়া তোর কাছ থেকে থাকতে পারে না? তিয়াশা থ হয়ে দাঁড়িয়ে রইল, বুক কেঁপে উঠল, অথচ মুখ দিয়ে কিছু বের হলো না। মনে মনে শুধু ভাবল। তাহলে কালকের রাতের কারণেই স্যার এত রাগ? জায়নের কণ্ঠ আবার কেঁপে উঠল, এবারও ভারী, আরও যন্ত্রণায় ভরা। কি হলো বল? জানিস কত কষ্ট হয়? মাথা ছিঁড়ে যায় আমার। এই যে এখনো টাওয়েল পরে দাঁড়িয়ে আছিস, মনে হচ্ছে ছিঁড়ে খেয়ে ফেলি তোকে। কিন্তু তুই বুঝবি না, আমি একটা, জানিস তো, যে নিজের বউকে যখনই দেখে কন্ট্রোল হারিয়ে ফেলে। সে এক মুহূর্ত আর দাঁড়াতে পারল না, চোখ লালছে, নিঃশ্বাস ভারী। নিজের টাওয়ালটা নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। তিয়াশা স্তব্ধ, তার বুকের ভেতর হাজারো অনুভূতি কাঁপছিল। রাগ, ভালোবাসা, অভিমান, আবার কোথাও এক চিলতে হাসি। সে অজান্তেই হেসে ফেলে ফিসফিস করে বলল,
এত পাগল উন্মাদ নিয়ে আমি কই যাব যে? ওয়াশরুম থেকে বেরিয়ে এসে জায়ন রুম সার্ভিসে ব্রেকফাস্ট অর্ডার করলো। একসঙ্গে চুপচাপ খাওয়া হলো। তারপর ক্লান্ত শরীর একেবারেই আর সইল না। যে যার মতো বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লো। অন্য ভিলাগুলো তো একই অবস্থা। আকাশ, আরোহী, ইউভি, অনু সবাই ক্লান্তিতে ভেঙে পড়লো ঘুমের দেশে। গতকাল থেকে এত বিয়ে চাপ, এত আবেগ, এত উচ্ছ্বাসে কেউই আসলে ঠিকমতো চোখের পাতা এক করতে পারেনি। শুধু তিয়াশা ফ্লাইটে একটু ঘুমিয়েছিল। বাকিরা সবাই যেন প্রাণপণে বিশ্রামের অপেক্ষায় ছিল। সমুদ্রের ঢেউয়ের শব্দ, হাওয়ার মৃদু ছোঁয়া আর চারিদিকে ছড়িয়ে থাকা রূপকথার মতো সৌন্দর্যের মাঝেই তারা ডুবে গেল গভীর নিদ্রায়। বিকেলের আলো তখন মালদ্বীপের সমুদ্রের ওপর সোনালি ঝিলিক ফেলেছে। নীলাভ আকাশে সাদা মেঘেরা আলগোছে ভেসে যাচ্ছে। সেই শান্ত অথচ মন মাতানো পরিবেশের মধ্যেই তিয়াশার ঘুম ভাঙল। দীর্ঘ ঘুমের পর চোখ মেলতেই প্রথমে বুঝতে পারল জায়ন বিছানায় নেই। বুকের ভেতর কেমন হালকা অস্থিরতা দৌলা দিল। তাড়াহুড়ো করে উঠে একবার ওয়াশরুম, একবার ব্যাকওয়ার্ড ঘুরে দেখল, কোথাও কোনো খোঁজ নেই। টেবিলের উপর সুন্দর করে ঢাকা দেওয়া লাঞ্চ রাখা। মনে হলো জায়নই হয়তো রুম সার্ভিসে অর্ডার করে দিয়ে গেছে। কিন্তু এতেই মনটা শান্ত হলো না তিয়াশার। নিজের ভেতরে একটা চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল, হঠাৎ করে উনি কোথায় গেলেন, তার উপর আবার রাগ করেও আছে। এই ভাবনা নিয়ে চোখে পানি ছিটিয়ে একটু নিজেকে গুছিয়ে নিল। তারপর দ্বিধা সত্ত্বেও আরোহীদের ভিলার দিকে পা বাড়ালো। নতুন দম্পতির ঘরে হুট করে যাওয়া হয়তো ঠিক নয়, তবুও জায়নের খোঁজ পেতে সে আর দেরি করতে পারল না। ভিলার দরজায় দাঁড়িয়ে নক করলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই। তিয়াশা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিরে আসতে যাচ্ছিল, ঠিক তখনই চোখে পড়ল আরোহী আর অনন্যা হেসে হেসে তার দিকে আসছে। আরোহীর মুখে দুষ্টামি মাখা হাসি। কি ম্যাডাম, ঘুম ভাঙলো? ভাইয়া বুঝে এত ডিস্টার্ব করছে যে এত টায়ার্ড ছেলে ঘুমই ভাঙছিল না। মুহূর্তেই অনু হেসে ফেল। তিয়াশা তাদের কথা শুনেও কোনো উত্তর দিল না, বরং বাইরের সমুদ্রের দিকে তাকে একটু মিলান মুখে বলল, তোদের ভাইয়া রেগে আছে। কোথায় গেছে লোকটা বলে যায়নি। জানিস তোরা উনি কোথায় গেছে? অনু তখনই উচ্ছ্বাসে বলে উঠল, শুধু ভাইয়া নয় আপু, তোমার ভাইয়ারাও গেছে। একজন লোক এসে কোথায় যেন ডেকে নিয়ে গেল। এবার আরোহী অনুর দিকে চোখ পাকিয়ে দিল। বলদি মেয়ে ওনাদের স্কুবা ড্রাইভিং এর জন্য স্লট বুক করতে গেছে। ওই লোকটা হোটেলের ম্যানেজার ছিল। জায়ান ভাইয়া নাকি পরশুদিন রিটার্ন করবে, তাই কালকে একটু স্কুবা ড্রাইভিং করতে চায়। তাই আকাশ আর ইউভি ভাইয়াও গেছে বড় ভাইয়ার সঙ্গে। কথাটা শুনে তিয়াশা যেন জমে গেল, বুকের ভেতর ধাক্কা খেল। উনি চলে যাবে মানে? তারা তো ভেবেছিল এক সপ্তাহ একসাথে থাকবে। হতবাক চোখে আরোহীর হাত ধরে ফিসফিস করে বলল, তোদের ভাইয়া চলে যাবে মানে? উনি তো 1 সপ্তাহের জন্য এসছে, চলে যাবে কেন? আরোহী এবার দুই হাত গুটিয়ে বুকের উপর রেখে নাটকীয় ভঙ্গিতে আবার চোখ পাকালো। তারপর তিয়াশার উদ্দেশ্যে বলল, আমরাও অবাক হয়েছিলাম শুনে, কিন্তু ভাইয়া নাকি আমাদের থাকতে বলেছে এখানে। বলেছে 1 সপ্তাহ থাকিস, কিন্তু তোর আকাশ ভাইয়া আর ইউভি ভাইয়া বড় ভাইয়া ছাড়া থাকবে না কিছুতেই। তাই আমরাও সবাই একসাথে চলে যাব। তিয়াশার মুখ ফ্যাকাশে হয়ে গেল, বুকের ভেতর হাহাকার জমে উঠল। রাগ হলো নিজের উপর। তার কারণে যদি জান সত্যি চলে যায়, তাহলে কি ভীষণ ভুলটাই না হবে। সে তো শুধু সঙ্গ চাওয়া, তার বউকে কাছে পেতে চাইছে মানুষটা। এত কিছুর মাঝে অনু মন খারাপ করে বলল, এত সুন্দর জায়গা, যেতে একদম ইচ্ছে করছে না। ভাইয়ার হঠাৎ কি হলো কি জানে। কিন্তু পরিস্থিতি হালকা করতে আরোহী আবারও দুষ্ট হাসি ছুঁল অনুর দিকে। থাকতে চাইলে তোর আপুকে বল ভাইয়ার রাগ ভাঙাতে। আমি নিশ্চিত আমাদের ভাইয়া আমার বেবির উপর রাগ করেই থাকতে পারবে না। কথাগুলো শুনে তিয়াশার বুক ভারী হয়ে উঠল, চোখে মুখে অসহায় ছায়া এসে পড়ল। আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না, তাড়াতাড়ি নিজের রুমের দিকে ফিরে গেল। তার পিছনে দাঁড়িয়ে আরোহী হেসে কাঁধে হাত রাখল অনুর, যেন তাকে আশ্বস্ত করতে চাইছে। আর মন খারাপ করতে হবে না সোনা, ভাইয়া আর যাবে না। অনু অবাক দৃষ্টিতে জিজ্ঞেস করলো, কি করে বুঝলে রুহি আপু? আরোহী তার গাল টেনে নরম হেসে পড়ল, ওদের কথা বাদ দে, নিজের বাসরের জন্য তৈরি হও, যাও সোনা। এ কথাই অনুর গাল টকটকে লাল হয়ে গেল। কিছু না বলে লজ্জে দৌড়ে ছুটে গেল নিজের রুমের দিকে, যেন তার বুকের ভেতরও এক নতুন আবেগ ঢেউ তুলছে। আরোহী অনুর অবস্থা দেখে মনে মনে হাসছে। সন্ধ্যা নেমে এলো কিছুক্ষণের মধ্যে। যে নিজের রুমে ঢুকতেই বুকটা ধক করে উঠল।
রুমের আলো নিভে গেছে, চারপাশে জ্বলছে মোমবাতির নরম ফ্রেগ্রেন্স, যেমন আবেশ ঘিরে ধরেছে প্রতিটি কোণ। জায়নের চোখ বড় বড় হয়ে উঠল। টিভিতে বাজছে এক নেশা মাখানো গান। ওয়াশম্যান দরজা কট করে আওয়াজ আসতেই জ্যাম তাকালো। কেবল ফ্রেগ্রেন্সই নয়, সেখানে যেন বাতাসে ভেসে আসছে এক অদ্ভুত আবেশ যা পালানোর উপায় নেই। গলার অ্যাডাম অ্যাপেলস ওঠানামা করছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠল। মুহূর্তেই চোখে ঘোর, তার সামনে দাঁড়ানো তিয়াশা লাল জর্জেট শাড়ি পরে, যা কোমর থেকে শুরু করে বুক পর্যন্ত তার ঢেউ খেলানো রূপের হালকা অস্বচ্ছভাব ফুটিয়ে তুলছে প্রতিটি শরীরের বাঁক। লাল চুড়ি হাতে, কপালে টিপ, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। এ যেন রূপকথার রূপবতী, শুধু জায়নের সাম্রাজ্যের জন্য। জায়ন নিজেকে সামলাতে পারছে না, সে হেলাফেলা করতে লাগলো। জায়ন চলে যেতে লাগলো, কিন্তু তিয়াশা তার হাত টেনে ধরে। সেই টানেই জায়নের বুকের মধ্যে উঠল এক ভয়ঙ্কর ঝড়, আর পারল না সে নিজেকে সামলাতে। জায়ন তাৎক্ষণিকভাবে তিয়াশাকে ঘুরিয়ে তার পিঠ ঠেকিয়ে দিল নিজের বুকের সঙ্গে। জায়নের শক্ত হাত জড়িয়ে ধরল তিয়াশার বাঁকানো কোমর। তিয়াশার কানে ভেজাতে ভেজাতে কানে কাছে হাঁচকি স্বরে বলল, এবার তুই বললেও ছাড়বো না, অনেক জ্বালিয়েছিস, আমার পক্ষে ইম্পসিবল। তুই আজকে শেষ জান, আমার মধ্যে জঙ্গলি পশুকে জাগিয়ে তুললি বেইব। জায়নের গরম নিঃশ্বাস তিয়াশার গলায় পড়তে তিয়াশা চোখ বন্ধ করে মাথা ঠেকিয়ে দিল জায়নের বুকে। কাপা কণ্ঠে বলল, আমাকে শেষ করে দাও আজ তোমার স্পর্শে। জায়নের চোখ জ্বলে উঠল উগ্র কামনা নেশা, তার চোখকে লাল করে রেখেছে। মুহূর্তে সে তিয়াশাকে সামনে ঘুরিয়ে বসালো, ঠোঁট জড়িয়ে ধরল তিয়াশার ঠোঁট। ঝড়ের মতো চুম্বন, শরীরের প্রতিটি স্পর্শে উত্তেজনা ঢেউ। তিয়াশা পেঁচিয়ে আছে, ছোট হাত দুটো জায়নের গলায়। জায়নের শরীর ঘেমে উঠছে। জায়ন এক হাত দিয়ে তিয়াশার পাকানো কোমর শক্ত করে জড়িয়ে নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। তিয়াশার ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলল নিজের পরনের জামা। তার পুরো শরীর এখন রয়েছে শুধু ট্রাউজার। তিয়াশার বুক কাঁপছে। প্রায় 1 মাস পর তার আবার এতটা ঘনিষ্ঠ হতে যাচ্ছে। জায়নের কৃত্রিম অ্যাপোস আলা বুক ও সুঠাম শরীর দেখে তিয়াশার মন উত্থাল পাত্তাল হতে লাগলো। জায়নের এই সুঠাম দেহে হাজারো মেয়ে জবাই হতে চাইবে, কিন্তু জায়নের জন্য শুধুমাত্র তার রোদী শ্বাসচাপা বাড়ছে দুজনের। চোখের মধ্যে অজানা উত্তেজনার ঝলমল করছে। তিয়াশা বারবার ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে হালকা হাসি দিয়ে জায়নের থেকে একটু দূরে যেতে চাইল। রুমের বাতাসে তাদের নিঃশ্বাসে মিশে যাচ্ছিল চুলের স্পর্শ ও চোখের খেলা, যেন এক ধরনের নেশার সুর তৈরি করেছে। কিন্তু জায়ন তিয়াশার শাড়ির আঁচল টেনে বুকের মধ্যে টেনে নিল, আর উন্মাদনার সুরে বলে উঠল, আর না জান, কেউ বাঁচাতে পারবে না আজ তোকে। আমাকে জ্বালানোর সব শাস্তি পাবি জান। এই বলে খুলে দিল তিয়াশার শাড়ি। এখন তিয়াশার পরনে শুধু ব্লাউজ আর পেটিকোট। যার এক ঝটকায় উঠিয়ে নিল তিয়াশাকে নিজের কোলে, বিছানার দিকে নিয়ে যেতে লাগলো। বিছানার চাদরে শরীর মিশে যাচ্ছে তিয়াশার, আর তার উপর ভর করেছে তার ভালোবাসার পুরুষের শরীর। কিন্তু বাইরে কে যেন নক করে উঠল। তখন জায়ান বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে গর্জে উঠল, আজকে যে শুয়োরের বাচ্চা হোক না কেন, শালা পুঁতেই দেবো। অন্য রুমে এখন ইউপি পেঁচিয়ে আছে তার দুহাত অনুর কোমরে। অনুর পরনে কালো সিল্কের হাফ গাউন। অনুর গলায় মুখ ডুবিয়ে নেশামাখা সুরে বলে উঠল, 5 বছরের খিদে আজ মেটাবো পাখি, নিজেকে সামলে রাখিস। অনু সবে সরে যেতে চাইল, কিন্তু লজ্জায় পারল না। ইউপি শক্ত দুহাত তুলে নিল অনুকে তার কোলে। এদিকে গান বাজছে। শুনেন, আমার ভয় লাগছে। এই কথা অনু কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কিন্তু ইউপি বাঁকা হাসি দিয়ে জবাব দিল, ভয় নেই পাখি, আই উইল বি জেন্টেল। অনুকে শুইয়ে দিল বিছানায় ইউভি, তার ঠোঁট বসিয়ে দিল অনুর ঠোঁটে। দুজনে শ্বাস মিলিয়ে যেতে লাগলো ঘরের বাতাসে। গভীর ছিল সেই চুম্বন। ইউভির হাত চলে গেল অনুর বুকে। হঠাৎ অনু কেঁপে উঠল, কিন্তু ইউভি আরও চেপে বসল। তখনই দরজায় নক করলো কেউ, আর সেই নক কানে আসতেই ইউভি গর্জে বলে উঠল। কোন চুদির ভাই রে? জায়ন আর ইউভি দুজনে বাইরে বেরিয়ে দেখলো আকাশ দাঁড়িয়ে আছে।
অসহায় মুখ নিয়ে। জায়নের অবস্থা অনেক ভয়ানক। তাকে দেখে বোঝা যাচ্ছে জায়ন কী পরিস্থিতিতে ছিল। জায়নের শরীরে শুধু ট্রাউজার, তাও শোচনীয় অবস্থায়। জায়নের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। আকাশের দিকে এগিয়ে ওনার গলার চেপে বলে উঠল, আকাশ জায়নের দিকে তাকিয়ে এবার বুঝতে পারল জায়নের পরিস্থিতি কি, তাই কাঁপা কণ্ঠে বলে উঠল। ভাই বুঝি নাই, তোমরা যেন আকাশের পায়ে লাথি মেরে বলে উঠল। এবার বুঝে গেছিস, এবার বিদায় হ। ইউপি ফসফসিয়ে তাকাচ্ছে আকাশের দিকে। ইউপিরও শার্টের বোতাম খোলা। আকাশ ইউপির দিকে তাকিয়ে বলল, সরি ইউপি ভাই, কিন্তু আমার জলপরি কেমন আঁকা বাঁকা হয়ে যাচ্ছে আমার উপর। ইউপি আর জায়ন এক বিরক্তিকর চাহনি দিয়ে উঠল আকাশের দিকে। জায়ন ইউপির দিকে তাকিয়ে বলল, ভাই এই আবালকে বুঝিয়ে রুমে পাঠা। আমি এখন রুমে না যেতে পারলে এর কপালে দুঃখ আছে। এই বলে জায়ন রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। ইউপি আকাশের কাঁধে হাত দিয়ে হেসে বলে উঠল, পাগল, তোর বউ তোকে বাজাচ্ছে, এবার রুমে যা আর বইয়ের তালে তালে বেঁচে ওঠ। আকাশ আমতা আমতা করে বলে উঠল। কিন্তু ইভি ভাই, ইউভি এক গভীর নিঃশ্বাসে বলে উঠল, দেখ ভাই, আমার পাখি ঘরে আমি বহুত কষ্টে বাইরে দাঁড়িয়ে আছি, এবার বিদায় হ। এই বলে ইউভি চলে গেল। আকাশও নিজের রুমে গিয়ে দেখল আরোহী শর্ট নাইট গাউন পরে দাঁড়িয়ে আছে বেডের কাছে, গান বাজছে। যারা যারা টাচ মি, যারা যারা কিসমি। আরোহী নেশালো দৃষ্টিতে আকাশের দিকে এগিয়ে আসলো। আকাশের সামনে আসতেই আকাশের বুকে নিজের হাতের খেলা চালাতে লাগলো। আকাশের নিঃশ্বাস আটকে গেল, শরীর কাঁপছে। সে আবারও কাঁপতে কাঁপতে বলে উঠল, পরি আসতেছে 1 মিনিট। এই বলে আকাশ পালিয়ে গেল। আর আরোহী গর্জে উঠে বিরক্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল রাগ দেখাতে দেখাতে। আর সেই গর্জন এই বলে উঠছিল, বালের হানিমুন, ওয়াল্লাহ কার পাল্লায় পড়লাম। যেন আবারও তিয়াশাকে নিজের কোলে টেনে আনলো। তার ঠোঁট যেন উন্মাদ হয়ে তিয়াশার ঠোঁট খুঁজে নিতে লাগলো। প্রতিটা স্পর্শে নেশা, কামনা আর সেই উগ্র উচ্ছ্বাস মিশে আছে। তিয়াশা হাসি চেপে মাথা কাত করলো। বুকের ভেতর লজ্জার ঢেউ খেলছে, কিন্তু জানি এই মুহূর্তে জায়নের চোখে অন্য কিছু নেই, শুধু উগ্র নেশার ঝড়। হঠাৎ দরজায় জোরে নক পড়ল। জায়ন দাঁতে দাঁত চেপে বিরক্ত হুঙ্কার দিয়ে বলল, এই শুয়োরের ব্যবস্থা না করলে আমার রোমান্সের 14টা বাজিয়ে দেবে। তিয়াশা কোনো উত্তর দিল না, শুধু মুচকি হেসে মাথা নিচু করলো। তার সেই দুষ্টু হাসি জায়নের রাগ আরও বাড়িয়ে দিল। বাঁকা হাসি দিয়ে জায়ন গর্জে উঠল, আগে তোর আর আমার বলদ ভাইয়ের ব্যবস্থা করে আসি, তারপর তোর হাসি কি করে কান্নায় বদলে যায় দেখবি। এমন বলে সে বিছানা থেকে উঠে দৌড়তো লাগেজ খুলে একটা চকলেট বার বের করলো। দরজা থেকে এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখতে পেল আকাশ দাঁড়িয়ে আছে। তার চোখে লজ্জার অবাক হওয়ার মিশ্রণ। বিরক্ত জায়ন এক ঝটকায় চকলেটটা খুলে আকাশের মুখে পড়ে দিল। আকাশ চমকে উঠল, হতভম্ব চোখে জায়নের দিকে তাকিয়ে রইল। জায়ন ঠান্ডা গলায় বলল, ভালো করে খেয়ে নে চকলেটটা। জায়নের চোখে তখন এক অদ্ভুত উচ্ছ্বাস, হাসি, রাগ, খুনছুটি সব মিলেমিশে। জায়ন আকাশের হাত ধরে আকাশকে টানতে টানতে নিয়ে গেল। আকাশকে কিছু বলার সুযোগ দিল না। তার রুমের সামনে নিয়ে গজরাতেই হঠাৎ আকাশের পেছনে এক লাথি মেরে আকাশকে রুমের ভিতর ঠেলে দিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। আর গর্জে উঠে বলল, এবার বেরোলে তুই আমার হাতে খুন হবে। জায়ন রুমে ঢুকতে তিয়াশা অভিমানী কণ্ঠে বলে উঠল, তুমি আকাশ ভাইকে চকলেট দিলে, আমায় দিলে না কেন? অভিমানী মুখে সে শাড়ি উঠিয়ে আবারও শরীরে পেঁচিয়ে নিল। ধীরে ধীরে হেঁটে গিয়ে থাই গ্লাস জানালার পাশে দাঁড়ালো। জায়ন এদিকে নিজের ট্রাউজার খুলে ফেলে দিল। এখন তার গায়ে শুধু ডার্ক ব্লু রঙের ট্রাঙ্কস। চোখে এক ধূর্ত হাসি নিয়ে তিয়াশার পেছনে গিয়ে কোমর জড়িয়ে ধরল। ফিস ফিস করে বলল, রাগ করেছো জান? তিয়াশা মুখ ঘুরিয়ে বিরক্ত কণ্ঠে বলল, আকাশ ভাইয়াকে দিলে, আমাকে দিলে না কেন? ওইটা নর্মাল চকোলেট না সোনা। জায়ন ঝুঁকে তার কানে কিছু একটা বলল। কথাটা শুনে তিয়াশার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। যেন আকাশ থেকে পড়ল সে। অবাক হয়ে ফিস ফিস করে বলে উঠল, তুমি এইসব খাও? জায়ন তিয়াশার কোমর আঁকড়ে ধরে ঘাড়ে ঠোঁট দিয়ে ভিজিয়ে দিল। ভারী কণ্ঠে বলল, আমার লাগে না ওইসব। আমার যা অবস্থা হয় আমার বউকে দেখলে তাতে আমি এমনিই ঠিক থাকি, আর যদি খাই তাহলে আমার বউকে খুঁজেই পাওয়া যাবে না। তিয়াশা ভুরু কুচকে প্রশ্ন ছুল,
তাহলে সঙ্গে নিয়ে কেন ঘুরছো? জায়নের ঠোঁটে এক অশ্লীল মুচকি হাসি খেলে গেল। তোকে খাওয়ানোর জন্য। তিয়াশা চমকে উঠে ঠোঁট কামড়ে বলল। অসভ্য। জায়ন তিয়াশার ঘাড়ে ঠোঁটের স্পর্শ ভিজিয়ে দিতে লাগলো। হ্যাঁ জান, এক্ষুনি দেখবি একটা জঙ্গলি অসভ্যকে। তিয়াশা জায়নের কথাই কান দিল না। তার নজর চলে গেল কাছের জানালা দিয়ে বাইরের দিকে, যেখান থেকে চাঁদটা পুরো স্পষ্ট, যার কিরণ সমুদ্রের পানিতে পড়ে চিকচিক করছে। যা দেখে তিয়াশা অবাক হয়ে বলে উঠল। এইদিকে জায়ন তিয়াশার ঘাড় ভিজিয়ে দিচ্ছে ঠোঁটের স্পর্শে। জায়নের ছোঁয়া তিয়াশা নিজেকে ডুবিয়ে দিচ্ছে, তবু কাঁপা কাঁপা গলায় বলল। ওয়াও, দেখো এখান থেকে চাঁদটা কত সুন্দর লাগছে। কিন্তু জায়ন বাইরে তাকালো না। তার চাঁদ তো একেবারে সামনে দাঁড়ানো। নেশায় মাতাল দৃষ্টিতে তিয়াশার দিকে তাকিয়ে সে শাড়ির আঁচল টেনে নামিয়ে দিল। একে একে ব্লাউজের গিট খুলতে লাগলো। তারপর শাড়ি, পেটিকোট সব ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। মুহূর্তে তিয়াশা দাঁড়িয়ে রইল শুধু অন্তর্বাসে, মুখ ঢাকা লজ্জায়। তিয়াশাকে এইভাবে দেখতে জায়নের চোখে লালচে হয়ে উঠল। গর্জন মাখা হাসিতে বলল। ইয়েস বেব, ইউ আর রাইট। এখন আমারও মনে হচ্ছে ওকে কিছু সুন্দর সুন্দর ভিউ দেখানো উচিত। কাম বেব। এই বলে হঠাৎ তিয়াশাকে কোলে তুলে নিল। তিয়াশার পা আঁকড়ে ধরল জায়নের কোমর। হাতগুলো শক্ত করে জায়নের গলে জড়িয়ে ধরল। জায়ন তাকে থাই গ্লাসের সঙ্গে চেপে ধরল। আধো উন্মুক্ত বুকে মুখ ডুবিয়ে ঝড়ের মতো চুমু দিয়ে প্রশান্তির মহাসাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তিয়াশাকে এতটাই উন্মাদনার সাগরে ডুবিয়ে দিচ্ছে যে সে নিজেকে ধরে রাখতে পারল না। তিয়াশা কাঁপতে কাঁপতে তার চুলে আঙ্গুল চালিয়ে ফিসফিস করে বলল। পাগল করে দিচ্ছে। কিন্তু জায়নের কানে কিছুই ঢুকলো না। সে পাগলের মতো তিয়াশার ঘাড় কানে নিজের ঠোঁটের গাঢ় স্পর্শ দিয়ে ভিজিয়ে দিচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে গেছে। হাসকি কণ্ঠে বলল। পাগল তুই আমায় করিস জান। প্রতিবার উফ, তোর মধ্যে কি আছে যে আমার মন ভরে না। মনে হচ্ছে আজকে বেব আমি অনেক অনেক বেশি কষ্ট দেবো তোকে, আর সেই কষ্ট সামলে নিবি তুই, সঙ্গে আমাকেও। তারপর তীব্র শক্তিতে তিয়াশাকে আবারও থাই গ্লাসে চেপে ধরল। বেব, ইয়োর স্মেল ইজ সো গুড জান। ও গড, আমাকে শক্ত করে ধর। এই বলেই এক গভীর নিঃশ্বাস টেনে হঠাৎ থাই গ্লাসে এমন এক ধাক্কা লাগলো যে তিয়াশার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। যেন থাই গ্লাসের ওপর ঝড় ওঠাতে শুরু করলো। থাই গ্লাসের উপর অত্যাচার শুরু করতে লাগলো। আর ভেসে উঠতে লাগলো তিয়াশার চিৎকার আর জায়নের এক ভারী নিঃশ্বাস। জায়ন যেন চোখে কোনো কিছু দেখছে না। পাগলামি তীব্র পর্যায়ে নিজের শ্বাসের গতি বাড়িয়ে চলেছে। জায়ন পাগলামিতে ভরপুর কণ্ঠে গঙ্গাতে গঙ্গাতে বলল। বেব, আমি জানি না তোর নামটা কেন আমার বুকের ভেতরে এত জোরে বাজে। তোকে সামনে পেলে মনে হয় সময় থেমে গেছে। তোর গন্ধে মনে হয় দুনিয়াটা তোর উষ্ণতায় গলে যাচ্ছে। আমি চাই না পৃথিবী আমাকে ভালোবাসুক, শুধু চাই তোর এক নিঃশ্বাস, তোর কাঁপুনি, তোর উষ্ণতা আমার গায়ে মিশে যাক। একটু থেমে কাপা গলায় ফিস ফিস করে বলল। বেব, কল মি ড্যাডি। তিয়াশার চোখের কানিশ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আবারও কেঁপে উঠল। কণ্ঠ আটকে এলেও বলল না। জায়ন রেখে আবারও এমন কাজ করলো যার তেজে থাই গ্লাসে জোর এক ধাক্কার শব্দে পুরো থাই গ্লাস কেঁপে উঠল। তিয়াশা আর সহ্য করতে পারল না। সেই উগ্র তেজ ব্যথায় জায়নের পিঠে নখ বসিয়ে দিল, যার কারণে বেরিয়ে এলো রক্ত। কিন্তু জায়ন নির্বিকার হাসকি কণ্ঠে গর্জে উঠল। তিয়াশা আবেশে ভাঙ্গা গলায় বলে উঠল। ড্যাডি। শব্দটা কানে যেতেই জায়নের পাগলের মতো গঙ্গাতে লাগলো। বলে ঠোঁট বসিয়ে দিল তিয়াশার ঠোঁটে। মুহূর্তে ঘর কেঁপে উঠল তাদের উন্মোদনায়। বাইরে চাঁদের আলো নিভু নিভু, কিন্তু রুমের ভেতর জ্বলে উঠল এক জঙ্গলি আগুন, যার সাক্ষী হলো 19 বছরের এক রমণীর চিৎকার আর জায়নের বেপরোয়া নিঃশ্বাস। অন্যদিকে কয়েক মিনিট আগে জায়ন যখন আকাশকে জোর করে রুমে ঢুকিয়ে দিল, তখন আকাশ অবাক চোখে চারপাশে তাকালো। ঘর আধো অন্ধকার, বাতাসে মিশে আছে হালকা পারফিউমের গন্ধ। এখন আর গান বাজছে না। বিছানায় মুখ ঘুরিয়ে শুয়ে আছে আরোহী, হয়তো রেগে আছে। আকাশ দাঁড়িয়ে চকলেট চিবুতে চিবুতে এগিয়ে গেল তার দিকে। নরম গলায় জিজ্ঞেস করলো। শোনা, কি হয়েছে? শরীর খারাপ? আরোহী মুখ ঘুরিয়ে বিরক্তি সুরে উত্তর দিল। না, কপাল খারাপ। কথাটা হাওয়ায় ঝুলে রইল, কিন্তু আকাশে মাথায় যেন কিছুই ঢুকলো না। চকলেট গলা দিয়ে নামতেই মাথার মধ্যে
ঘুরপাক দিয়ে উঠল। তার চোখে ভেসে উঠল শুধু আরোহী, তার দেহভঙ্গি, নিঃশ্বাস ভেজা চোখ। বুকের ভেতর অদ্ভুত নেশা জমতে লাগলো। হঠাৎই সে শুয়ে থাকা আরোহীর দিকে ঝুঁকে পড়ল। আরোহী কেঁপে উঠল, গলায় কাঁপুনি নিয়ে ফিসফিস করে বলল। কি হলো তোমার হঠাৎ? আকাশ কাপা হাতে তার দুহাত শক্ত করে চেপে ধরল। ঠোঁটে দুঃসহ নেশা জমে উঠেছে। নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলল। শোনা, তোমার উপর আমি আমার গভীর নিঃশ্বাসের স্পর্শ রেখে দিতে চাই। আরোহী হতভম্ব হয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আকাশ ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল আরোহীর ঠোঁটে। মুহূর্তেই আরোহীর শরীর অবশ হয়ে গেল। বুকের ভেতর কাঁপুনি, চোখে ভয়, লজ্জা, কিন্তু মনে হচ্ছিল এই প্রথম তার মনের মানুষটা আজ তাকে ভালোবাসার জোয়ারে ভাসিয়ে দিতে চাইছে। চুম্বন আরও গভীর হলো। আকাশ শক্ত করে চেপে ধরল তার হাত দুটো। আরোহীর চোখ বড় বড় হয়ে উঠল, শ্বাস কেঁপে যাচ্ছিল। কিছুক্ষণ গভীর চুম্বনের পর এক ঝটকায় আকাশ উঠে বসলো বিছানায়। নেশায় পাগল মানুষের মতো নিজের শরীরে কাপড় ছিঁড়ে ফেলতে লাগলো। তার চোখ জ্বলছিল কামনায়, নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। আরোহী ভয়ে অবাক চোখে তাকিয়ে ভাবছিল কি হলো এই মানুষটার। কোনো দ্বিধা না করেই আকাশ এবার ঝাঁপিয়ে পড়ল তার দিকেই। মুহূর্তে ছিঁড়ে ফেল আরোহীর হালকা সিল্কের নাইট ড্রেস। আরোহী লজ্জায় কেঁপে উঠল। দুহাত দিয়ে বুকের সামনে নিজেকে আড়াল করার চেষ্টা করতে করতে কাঁপা গলায় বলে উঠল। কি করছো তুমি? কিন্তু আকাশের চোখে তখন অন্য এক নেশা। তার দৃষ্টি গিলছে আরোহীর শরীর, চোখের পাতা ভারী, চোয়াল শক্ত, গলায় গভীর দম ওঠানামা করছে। কাছে এসে হাসকি কণ্ঠে ফিসফিস করে বলল। আমার বউ এত সে জানা ছিল না শোনা। তোমাকে তোমার মধ্যে ডুবতে দাও। এই কথা শুনে আরোহীর গাল লাল হয়ে উঠল, মুখ ধরফর করতে লাগলো। লজ্জা হাসি মিশ্রিত মুখে সে একটু অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। এটাই ছিল তার নীরব সম্মতি। এই সম্মতি যেন আগুনে ঘি ঢালল। মুহূর্তে আকাশের চোখে উন্মাদ আগুন জ্বলে উঠল। ছিঁড়ে ফেল আরোহীর অন্তবাস। আরোহীর শ্বাস আটকে গেল। চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল হঠাৎই। কোনো নিয়ন্ত্রণ না রেখেই আকাশ ঝাঁপিয়ে পড়ল তার উপর। বিছানায় নরম গতিতে শরীর দুলে উঠল। আরোহীর ঠোঁট থেকে বেরিয়ে এলো এক তীব্র কান্না। ভেঙে পড়ল তার সমস্ত বাধা। ঘর কাঁপতে লাগলো। ভেতরে মিশে রইল আরোহীর কান্না আর আকাশের নেশা ভরা তীব্র নিঃশ্বাস। সেই মুহূর্তে রুম সাক্ষী হয়ে রইল দুজন নবদম্পতির পাগলামি আর উন্মত্ত মিলনের। অন্য প্রান্তে ঠিক জায়ানের উন্মাদনাতেও ভেসে উঠছে তিয়াশার চিৎকার, যেন পৃথিবী এক মুহূর্তে মিলেমিশে গেছে। অন্য এক রুমে তখন নিস্তব্ধতা ভাঙছিল শুধু দুটো শরীরে, বেপরোয়া শ্বাসের গতি আর মিশে যাওয়া সুখের কান্না। মৃদু আলো আর ফ্রেগ্রান্স মোমবাতির মিষ্টি সুবাসে চারপাশ যেন কেমন মাতাল হয়ে উঠেছে। অনন্যা চোখ শক্ত করে বুজে রেখেছে। চোখের কার্নিশ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। তার শরীর তীব্র যন্ত্রণায় কেঁপে উঠছে। ঠোঁট শক্ত করে কামড়ে সে নিজের চিৎকার চেপে রাখার চেষ্টা করছে। তবু সেই যন্ত্রণার ভেতরেই অদ্ভুত এক সুখের ঢেউ ছড়িয়ে পড়ছে তার বুক জুড়ে। ইউভি তার কপাল, গলা, ঠোঁট একের পর এক নিজের ওষ্ঠের ভেজা স্পর্শে ভাসাতে ভাসাতে ফিসফিস করে বলল। পাখি, খুব কষ্ট হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অনন্যা কোনো জবাব দিল না, শুধু কাঁপাতে ইউভিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তার আলিঙ্গনের চাপি যেন বলে দিতে চাইল, যতই যন্ত্রণা হোক তার দেওয়া প্রতিটি ক্ষত, প্রতিটি নিঃশ্বাস সে স্বেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছে। ইউভির বুক ধরফর করতে লাগলো আরও জোরে। তার চোখের ভেতর যেন এক অদ্ভুত নেশা জমে উঠল। হঠাৎই অনন্যার ঠোঁটকে নিজের আয়ত্তে টেনে নিয়ে ঝড়ের মতো আক্রমণ করতে লাগলো। নিঃশ্বাস গুলিয়ে যাওয়া, শরীর জুড়ে কম্পন ছড়িয়ে পড়া, সব মিলিয়ে এক অদ্ভুত পাগলামি। মুহূর্তেই কাঁপা কণ্ঠে ইউপি ফিসফিস করে উঠল। থ্যাঙ্কস পাখি, তুই আমায় পরিপূর্ণ করলি, আর তোকে পরিপূর্ণ করার সুযোগ আমি পেয়েছি। আই লাভ ইউ মাই প্যারাডাইস। তারপর অনন্যা চোখ ভেজা অথচ ঠোঁটে এক লাজুক হাসি নিয়ে ইউপিকে আরও জোরে জড়িয়ে ধরে বলল। আই লাভ ইউ টু অশ্মিনী ওভান। রাতের আধার, মোমবাতির আলো আর দুটো শরীরের নিঃশ্বাসের আগুনে ঘরটা এক নেশার কারাগারে পরিণত হলো। ঘামের ফোঁটা, কেঁপে ওঠা দেহ আর আবেগে ঝড়ে বিছানা যেন সাক্ষী থাকলো তাদের সমস্ত উন্মাদনার।
দীর্ঘ 1 ঘন্টা কেটে গেল তাদের মিলনের উত্তাপে। শেষে ক্লান্ত অথচ প্রশান্ত ইউভি আলতো করে অনন্যাকে নিজের কোলে তুলে নিল। তার ভেজা চুল কপালে পড়ে আছে, চোখে নিস্তেজ সুখের ঝিলিক। ইউভি তাকে কোলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল শাওয়ারের দিকে, যেন প্রতিটি ফোঁটা জলে ধুয়ে দিতে চাই তাদের উন্মাদ ভালোবাসার সমস্ত দাগ। কিন্তু জয়ন্তের রুমে সন্ধ্যা অনেক আগেই পেরিয়ে গেছে। রাতের নিস্তব্ধতা এখন যেন ভয়ঙ্করভাবে নেমে এসেছে চারিদিকে। ঘড়িতে বাজে 10টা 15 মিনিট, অথচ এই মুহূর্তে জায়নের শরীরে উন্মাদনা থামার নাম নিচ্ছে না। তার বুক ওঠানামা করছে বেপরোয়া ছন্দে, শ্বাস যেন অগ্নি করে বেরোচ্ছে। তিয়াশার শরীর নিস্তেজ হয়ে পড়েছে, সে আর নিতে পারছে না এই পুরুষের দম বন্ধ করা কামনা ঝড়। তিয়াশার দুহাতের কবজি জায়নের এক হাতের শক্ত মুঠোয় বাঁধা। ঘরের দেওয়াল কেঁপে উঠছে জায়নের প্রতিটি গঙ্গানির ভারে। তার উগ্র ভালোবাসার স্পষ্ট চিহ্ন ছড়িয়ে আছে তিয়াশার কোমল শরীর জুড়ে। গ্রামে বিচে টলমল চোখে তিয়াশা কাতর গলেই বলল, প্লিজ ছাড়ো, প্লিজ। কিন্তু জায়নের কানে যেন শব্দ ঢুকলো না, বরং সে আরও হিংস্র হয়ে উঠল। তিয়াশার কণ্ঠ ছিঁড়ে চিৎকার বেরোলো, আর তার উত্তরে দাঁতে দাঁত পিষে গলায় কামড় বসিয়ে জায়ন ফিসফিস করে বলে উঠল পুরনো ঘটে যাওয়া ঘটনা, যার প্রতিটা শব্দ মনে করে রেখেছে সে। আমার কলিকাতা হারবার লাগবে, তাই না? দেখ, তুই বল এবার, বল আমার কি লাগবে। বলেছিলাম না সব মনে রাখবো আর শোধ তুলবো। তার গলায় এক একটা ভারী শ্বাস বেরিয়ে আসছে নাক মুখ দিয়ে, আর তিয়াশার কণ্ঠে এক একটা তীব্র আর্তনাদ। আকাশ আর জেমস অনেক সুন্দর, তাই না? আর তোর বড় বুড়ো, নে সহ্য কর এই বুড়োকে। সামলাতে পারছিস না কেন এই বুড়োকে? আমার এখনো কিছু হয়নি, এখনো রাত পড়ে আছে। এখনই হার মানলে হবে না বেব, আজকে তোকে শেষ করে দেবো আমি। আমাকে জ্বালিয়েছিস 2 দিন ধরে, বারবার বলেছি আয় কম কষ্ট দেবো, আসিস নি। দেখ এই 1 মাসের মধ্যে কি তৈরি হয়েছে। আবারও ভেসে উঠল তিয়াশার যন্ত্রণার চিৎকার। যেমন এক নিঃশ্বাস টেনে উঠে দাঁড়ালো, তারপর ধপ করে তিয়াশার উপর থেকে সরে গেল। তিয়াশার চোখ বন্ধ করে হাঁপাতে হাঁপাতে ভেবে নিল বাঁচল। অবশেষে মুক্তি পেল তার ভালোবাসার পশুর হাত থেকে। কিন্তু না, বিছানা থেকে নেমে যেমন লাগেজ খুলে বের করতে শুরু করলো। একে একে বের হওয়া অদ্ভুত জিনিসগুলো দেখে তিয়াশার বুক কেঁপে উঠল। মনে হচ্ছে সে এখনও নিস্তার পায়নি। তার মানে সেই জিনিসগুলো হাতে নিয়ে তিয়াশার দিকে এগোতে লাগলো, আর তিয়াশার নিস্তার পাওয়ার ভাবনা ব্যতিক্রম হয়ে উঠতে লাগলো। ভয় অনুভব করলো, ভয়ে চমকে গিয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। না পেরে কণ্ঠে ফিসফিস করে বলল, এটা কি বর? যেমন ঠোঁটে বাঁকা হাসি টেনে বিছানার পাশে দাঁড়ালো, চোখ লাল, কণ্ঠে হিংস্র। সরি বেব, তোকে 50 Shades of Grey মুভি দেখাতে ভুলে গেছি। কোনো ব্যাপার না, আজ জানবি এটা কি। কিন্তু সেই হাসি মিলিয়ে গেল মুহূর্তেই। গম্ভীর চোখে তিয়াশার পা ধরে কাছে টেনে এনে নিচু গলায় ফিসফিস করলো, Now come and beg for it. Otherwise today I will destroy you more than you thought. তিয়াশার চোখ বড় হয়ে উঠল বিস্ময়ে। মনে হচ্ছিল আজ সে সত্যি শেষ হয়ে যাবে। কাপা গলায় সে শুধু বলল, আমায় ছাড়ো, আমার ভয় করছে। কিন্তু জায়নের চোখে তখন উন্মাদ লালচে নেশা। হাতে সেই লাভ স্টিক এক পাশে রেখে তিয়াশাকে উল্টে দিল। এক রবন দিয়ে তার দুহাত শক্ত করে বেঁধে দিল পেছনে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে জায়নের। দোহাটে গলায় সে বলল, না ছাড়বো না, বিকজ তোর লাভ স্টিক থেরাপি এখনো বাকি, কিটি ক্যাট, অ্যান্ড ইউ উইল বেগ ফর ইট। তিয়াশা কাঁপতে কাঁপতে বলল, মানে? লাভ স্টিকের ঝড় নামিয়ে দিয়ে যান ভারী কণ্ঠে বলে উঠল। তিয়াশা কিছু বলল না, তবে এত কিছু পরও যেন সেই লাভ স্টিকের স্পর্শে ভেসে যাচ্ছে এক অন্য ভালোবাসার দুনিয়ায়। হঠাৎ সেই চিৎকার করে উঠল। জায়নের গম্ভীর কণ্ঠে আবার ধাক্কা দিয়ে এলো। তারই হাত বাঁধা, চুল এলোমেলো হয়ে আছে। জায়নের মুঠোয় সে চুল শক্তভাবে ধরা। তিয়াশার চোখে জলে ভিজে উঠেছে, কণ্ঠে আর শব্দ বেরোচ্ছে না, তবু তার শরীর অদ্ভুতভাবে হার মেনে যাচ্ছে এই উন্মাত্ত আগুনের কাছে। ঠোঁট কাঁপতে কাঁপতে ধীরে ধীরে এসে বলে উঠল, প্লিজ ড্যাডি। শব্দটা শুনতে যেন জায়নের পুরো শরীর কেঁপে উঠল। কারেন্ট তৈরি হতে শুরু করলো। হাসকি স্বরে জায়ন আবার চিৎকার করলো, প্লিজ ড্যাডি। কথাটা যেন একটু গম্ভীরভাবে বলল জায়ন। তিয়াশা কাপা কণ্ঠে নিঃশব্দে জবাব দিল, মাই ড্যাডি, মাই হাজবেন্ড।
আবারও জায়ান পাগলামির চরম সীমায় পৌঁছে গেল। সময় তখন রাত 12:25। তিয়াসার শরীরে একটুও শক্তি নেই, চোখ বন্ধ হয়ে আসছে, শরীর নিস্তেজ। শেষ পর্যায়ে জায়ান এক গভীর নিঃশ্বাস ছেড়ে গা এলিয়ে দিল বিছানায়। তিয়াসার ছোট্ট শরীর নিজের বিশাল বুকে মুড়ে তিয়াসার চোখ মুখ ঠোঁটে চুম্বনে ভিজিয়ে দিল, কপালে কপাল ঠেকিয়ে তারপর কণ্ঠ কেঁপে উঠে বলল, কিন্তু তিয়াসার কানে কিছুই গেল না। কথা শেষ করে জায়ান তিয়াসার নিস্তেজ উন্মুক্ত শরীর নিজের উষ্ণতার আচ্ছাদনে মুড়ে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। আকাশের আরোহী রুমের অবস্থা ভীষণ বেহাল। বিছানার হেডবোর্ডে দেখা যাচ্ছে ভাঙ্গা অবস্থা। ক্লান্ত ঘাম ভেজা আরোহীর উন্মুক্ত শরীর নিস্তেজ হয়ে পড়ে আছে, চোখ বন্ধ। আকাশের বুক ধুকপুক করছে আতঙ্কে। কাপা হাতে আরোহীর চোখে মুখে পানি ছিটাতে ছিটাতে সে বলল, শোনা, চোখ খোলো। রাতের ঝড় পেরিয়ে ভোরের আলো আস্তে আস্তে ছুঁয়ে দিচ্ছে মালদ্বীপের নীল সমুদ্র। কাছের জানালা ভেদ করে ঢেউয়ের মিষ্টি শব্দ ঘর জুড়ে বাজছে, আর সেই শব্দে দুটো ক্লান্ত শরীরে ঘুম ভাঙছে আস্তে আস্তে। আর ওই হালকা নড়তেই শরীরের যন্ত্রণা মনে পড়ে গেল, মুখ লাল হয়ে উঠল একসাথে রাগ আর লজ্জায়। হঠাৎই চোখ বড় করে আকাশকে দেখে চেঁচিয়ে উঠল। হঠাৎই একটা বালিশ জোরে ছুঁড়ে মারল আকাশের দিকে। কুত্তার বাচ্চা, এটারে তুই বসর বলিস? আকাশ তখন ঘরের এক কোণে দাঁড়িয়ে গোমরা মুখে ভয়ে ভয়ে নিজের নখ কাটছে। মনে হচ্ছে যেন কোনো অপরাধে ধরা পড়েছে। আর ওই আবার চেঁচিয়ে উঠল, এই এই খবিসের বাচ্চা, জবাব দিস না কেন? ও আল্লাহ গো, এটা কি ছিল?